হ্যালো সকলকে। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আহ, তো অনেকেরই কোয়ারি দেখতে পাই কমেন্ট সেকশনে। তো সেখান থেকেই আমার আজকে কিছু উত্তর দেওয়ার আছে। তো যে কোশ্চেনটা সবাই করে, মানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যে কি করে ভালো মার্কস আনবে। দেখো, তোমরা আশা করি সবাই জানো যে 115 নম্বরের পরীক্ষা। লাইফ সায়েন্সে 50 মার্কস থাকে, ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস, ইংলিশে 15 মার্কস, ম্যাথ 10 মার্কস, তারপর জিকে 10, আর জিআই 5। মানে অল ওভার তাহলে আমরা দেখতে পাচ্ছি 115তে পরীক্ষা। দিন দিন কোয়েশ্চেন লেভেল দেখছি, আর মার্কসও দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু কোয়েশ্চেন লেভেলও হার্ড হচ্ছে, মার্কসও অনেকটাই পেতে হচ্ছে ভালো র্যাঙ্ক করার জন্য। তাহলে আমি এবছর বলতেই পারি 2025-এ যে এক্সামটা হবে সেটার জন্য কিন্তু মোটামুটি তোমার 90+ স্কোর টার্গেট রাখতেই হবে এএনএম কিংবা জিএনএম পাওয়ার জন্য। ঠিক আছে, আমি কোনো ক্যাটাগরির বেসিসে বলছি না, ওভারঅল বললাম। এবার যেটা বলা যে ভালো স্কোর করব কি করে, এটা অনেকেই কোয়েশ্চেন করো, অনেকেই বলো যে দিদি কিভাবে পড়েছিলে বলো। তো এটা প্রথমেই বলে দিই, আমি অনেক জায়গাতে বলেওছি, কমেন্টে বলেছি, বাট ভিডিও থ্রুতে একটু সবাইকেই একসাথে আনসারটা দেওয়া যায়। যে দেখো, আমি নিজে কিন্তু টিউশন পড়াতাম। ঠিক আছে, এনএম জিএনএম এর প্রথম আমি পড়ানো স্টার্ট করি 2022-এ, মানে প্রথম বছর যে এক্সাম হয় সেটাতে আমিও পার্টিসিপেট করিনি, তখন পড়াতামও না। পরের বছর সেকেন্ড ইয়ার, যেই বছর থেকে এক্সাম স্টার্ট হয়েছে তার সেই সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আমি পড়ানো স্টার্ট করি। আমিও এক্সামে বসেছিলাম, আমার স্টুডেন্টরাও বসেছিল। তো কি হয়, ওদেরকে তো পড়াতাম, সেখানে আমার পড়া হয়ে যেত। এবার যেটা বলার তোমাদেরকে, দেখবে আমি আজকে দিয়ে দিয়েছি থাম্বনেলে, যে আমার স্টুডেন্ট আর আমার পড়ার স্ট্র্যাটেজি কি ছিল। দেখো, আমার যেটা স্ট্র্যাটেজি সেটাই কিন্তু আমি ওদের উপর ইমপ্লিমেন্ট করি বলতে পারো এখনো। যেহেতু দিন দিন কোয়েশ্চেন লেভেল হার্ড হচ্ছে, আমার পড়ানোর লেভেলও কিন্তু আগের থেকে আমি প্রতি বছর নিজেকে বেটার করার চেষ্টা করছি। এটা আশা করি সবাই যারা পড়ায় তারা করে। কারণ প্রথম বছর যেভাবে পড়িয়েছি, দ্বিতীয় বছর কোয়েশ্চেন লেভেল দেখে আরেকটু বেটারমেন্টে আনার চেষ্টা করেছি, তৃতীয় বছরে আরও একটু, চতুর্থ বছরে তার থেকেও বেশি। তো যেটা সবাইকে আমার বলার, যে পড়াটা কিভাবে করবে, দেখো ফার্স্ট হচ্ছে রাতের বেলায় ঘুমানোর আগে একটা টু ডু লিস্ট তৈরি করো। আমি তোমাদেরকে বলি, আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি যে এই আমার একটা ডায়েরি। আমি পার্সোনালি কি করছি, রাত্রেবেলায় ঘুমানোর আগে একটা টু ডু লিস্ট তৈরি করি, আমার নিজের জন্য নয়, ওদের জন্য। যে ওদেরকে আমি কি পড়াবো, কি নোটস আজকে প্রোভাইড করব, কোন টপিকটা পড়াবো, কোনটা থেকে প্র্যাকটিস সেট করাবো। এবার পড়ানোর পড়তে গিয়েও না অনেকে পাজলড হয়ে যায়, কোনটা করব, কোন বই থেকে পড়বো, এতগুলো বই, এত নোটস, নোটসের অভাব নেই চারিদিকে। তো আমি বলবো কি, আগে একটা বই সিলেক্ট করো, যে কোনো, ধরো লাইফ সায়েন্সের ক্লাস 9-এর, তুমি একটা রাইটারের বই ফলো করো, বইটাকে একটা টপিকটা পড়ে নাও। ধরো ক্লাস 9-এ তুমি এখন পড়তে বসেছো কোষ সংজ্ঞানু, তুমি পড়ে নিলে। তারপর তুমি অন্য আর একটা রাইটারের বই থাকলে সেটা থেকে ফলো করো যে আর কি কি এক্সট্রা ডেটা রয়েছে। এইভাবে তুমি এক্সট্রা ডেটাগুলো এক জায়গায় নোট ডাউন করে নাও। কিন্তু তোমরা কিন্তু কখনোই এটা করবে না যে আবার বই আছে তবুও নোটস করতে লাগলাম, সেটা কিন্তু করবে না। ঠিক আছে, যদি বই থাকে সেটা নোট করার দরকার নেই, আর একটা যে বই পাচ্ছ সেখান থেকে এক্সট্রা ডেটাগুলো তুমি নোট ডাউন করে নাও, এটা করতে পারো। এবার দেখা গেল কারো কাছে বই নেই, যেমন আমি যাদেরকে পড়াই আমি কিন্তু বলি যে যদি বই না থাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি নোটস প্রোভাইড করে দিচ্ছি। তো সেখানে সে বই না কিনলেও হবে। কিন্তু তোমাদেরকে বলছি, যারা হয়তো সেলফ স্টাডি করছো তারা অবশ্যই কিন্তু একটা বই যদি থাকে সেটা ভালো করে পড়ে নিয়ে, আর একটা বই যে না ঠিক আছে ওই বই আমি একটু হাইলাইট করে নিচ্ছে, পরীক্ষার আগের দিন পড়ে নেবো। প্রিপারেশনটা কিন্তু এখানেই ভুল হয়। আমরা সারা বছর পড়ি, ভালোভাবে পড়ি, কিন্তু আমরা পরীক্ষার আগের 1 মাস, আগের 7 দিন, পরীক্ষার আগের রাত্রি কিভাবে সেটাকে রিভিশন দেবো সেটা আমরা কেউ ভাবি না। আমি এটাই বলবো যে রিভিশন মাস্ট, সেটার জন্য তোমাকে আগে থেকে একটা প্ল্যানিং করে রাখতে হবে। ঠিক আছে, যে প্ল্যানিংটা আমি ওদেরকে বলি, তোমাদের সাথেও শেয়ার করছি আজকে, যে তোমরা নোটসের খাতাটা সুন্দর করে রাখো। আমি কিন্তু ওদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা করতে বলেছি বা বলি। সেখানে কি হচ্ছে, আমার সবকিছু সাজানো থাকছে, ভৌতবিজ্ঞান আলাদা করে নোটস, ভৌতবিজ্ঞানের ম্যাথসের জন্য আলাদা খাতা, সেখানে আলাদা ফর্মুলা লেখা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা থাকছে, তারপর থেকে আমার প্রবলেমগুলো আর সলিউশন থাকছে। তাহলে আমি যখন প্র্যাকটিস করতে বসছি কি হচ্ছে, ভৌতবিজ্ঞানের অঙ্কটা দেখছি, দিয়ে সলভ পার্টটা আমি ঢেকে রাখছি,
তাই আমি আমার রাফে করছি, তাই আমার রিভিশন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টপিক ওয়াইজ সাজানো আছে। এরকম প্রত্যেকটা সাবজেক্টকে যদি সুন্দর করে প্রথম থেকেই সময় দিয়ে করো, পরীক্ষার আগে রিভিশন দিতে দেখবে কোনো রকম অসুবিধা হবে না। আর একটা জিনিস বলার, রিভিশন দেওয়ার সময় এতগুলো বই, এতগুলো সাবজেক্ট, এতগুলো খাতা সত্যি পরীক্ষার আগের রাত্রে পসিবল না দেখা। পসিবল কি? কারোর পক্ষে পসিবল না এতগুলো সাবজেক্ট একসাথে। কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখাই। আমি জাস্ট আমার সাবজেক্টের একটা জিনিস তোমাদের সাথে আজকে তুলে ধরছি, জাস্ট ফর এক্সাম্পল। তোমাদের গ্লাইকোলাইসিস আছে, তোমাদের ক্রেবস সাইকেল আছে, না ক্রেবস সাইকেলটা সরি নেই, তোমাদের গ্লাইকোলাইসিস আছে। এবার সেখানে তো তোমাদের আর স্ট্রাকচার নেই, জাস্ট পড়তে হয় যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখানে কোন এনজাইম কাজ করেছে। তো এরকম কিছু জিনিস, বা ধরো তুমি কোষ অঙ্গাণু পড়ছো, কোষ অঙ্গাণু ধরো একটা চার্ট করলে যে কাদের একক পর্দা থাকে, কাদের দ্বিপর্দা থাকে, কাদের কোনো পর্দা থাকে না, এরকম জাস্ট কলাম করলে। তো এরকম ছোট ছোট কিছু কে নোট করে রাখতে পারো, কিছু রেখাচিত্র করে রাখতে পারো, যেইগুলো তোমাদের রিভিশন দিতে কিন্তু খুবই হেল্প করবে। কারণ যখন আমার এরকম ছোট ছোট ফর্মে একটা গোটা চ্যাপ্টার বা একটা টপিক ওরকম জিস্টে থাকবে, তখন কিন্তু আমার পরীক্ষার আগের দিন ওটা রিভিশন দিতে খুব হেল্প হবে। নোটসের যে খাতা, সেখানে আমি যেমন বলি কিছু পার্ট হাইলাইট করিয়ে দিই ওদের, কিছু পার্টে লাল বা সবুজ কালার দিয়ে মার্ক করতে বলি। এইগুলো কেন করি? খুব কি দরকার? একটা নোটস লিখতে গেলে কি খাতা আমার কালারফুল হতেই হবে? আমি বলবো হতেই হবে। কেন? কারণ তোমরা যদি খাতা কালারফুল না করো, কেন বলছি, যে আমার যেটা ইম্পর্টেন্ট জায়গা, যেমন আমি দেখাচ্ছি মার্ক করেছি এই জায়গাগুলো, তাহলে এই জায়গাটা আমি কি বোঝাতে চাইছি যে এটা আমার ইম্পর্টেন্ট জায়গা, তাহলে এটা যখন আমি রিভিশন দেবো ওই জায়গাটা আমার আগে চোখে পড়বে। তো এটাই তোমাদেরকে আমার বলার, যে এইভাবে যদি প্রিপারেশন নাও, এইভাবে যদি পড়াটা করো, আর রিভিশনের জন্য যদি আগে থেকেই ভেবে রাখো, তাহলে দেখবে পরীক্ষাটা খুব ভালো হবে। আচ্ছা, এবার যেটা বলার, যে শুধু পড়লাম রিভিশন দিলাম হয়ে গেল না, প্র্যাকটিস সেট করতে হবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট করতে হবে। এবার যেটা বলার, যে পড়া হয়ে গেল, রিভিশনের কথা আগে থেকেই ভেবে নিলাম, এবার হচ্ছে প্র্যাকটিস সেট। বাজারে অনেক প্র্যাকটিস সেট রয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করো যে কোন প্র্যাকটিস সেটটা আমরা করব, একটু বলে দাও, বা কোনটা ভালো হবে। দেখো, একটা স্টুডেন্ট একটা বা দুটো, বা আমি ধরলাম যে বাজারে যত প্র্যাকটিস সেট আছে সবই কিনে নিতে পারলো বা কিনেও নিল। এবার করবেটা কিভাবে? এটা আমার যেটা বলার, যে ফার্স্টে একটা টপিক পড়লে, সেটা আর একটা বই থেকে পড়লে, আরো অনেক সোর্স থেকে কিছু নোটস নিলে, সেটা হয়ে যাওয়ার পর এবার তোমার কাজ হচ্ছে ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন সলভ করা। এবার তোমরা দেখবে কিছু পাবলিশার্সের বই আছে, প্র্যাকটিস সেট রয়েছে, যেগুলোতে টপিক ওয়াইজ আছে, কিছু বই আছে যেগুলোতে মিক্স আপ আছে। দুটোই ইম্পর্টেন্ট। ফার্স্ট আমি টপিক ওয়াইজ করব। টপিক ওয়াইজ যখন আস্তে আস্তে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন আমি করব যেগুলোতে মিক্স আপ কোয়েশ্চেন আছে, মানে 115 নম্বরের এরকম প্যাটার্নে রয়েছে, সব কোয়েশ্চেন একসাথে, সব টপিক একসাথে, সেটা তখন আমি লাস্টে করব। তারপর নিজেকে সেলফ জাজ করবো যে আমার কত স্কোর হচ্ছে, নতুন কোন ডেটাগুলো জানছি। এবার যেটা বলার, আমি ওদেরকে আর একটা কথা বলি, যে আমরা যখন কোনো নতুন ডেটা জানতে পারছি সেটাও নোট ডাউন করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি কেউ প্র্যাকটিস সেটের প্রচুর বই থাকে, সে বই থেকে বারবার করছে, দেখে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু কারো কাছে ধরো হয়তো বই নেই, হতেই পারে সে নোট ডাউন করে নাও খাতায়। আর একটা কথা, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে দিদি এত নোট করার সময় নেই। তুমি যদি নিজের প্রিপারেশনে নিজেকে সময় না দাও, তাহলে কি করে হবে বলো? কারণ এই 24 ঘন্টায় অন্যজন এত পরিশ্রম করছে, এত কাজে লাগাচ্ছে, আর তুমি সেখানে চাইছো 1-2 ঘন্টায় সবটা করে নিতে, তা কি হয়? হ্যাঁ হয়, কিছু স্মার্ট ওয়ার্কও করতে হয়, বাট আমি বলবো আগে পরিশ্রম করতে হবে, তারপর স্মার্ট ওয়ার্ক। কারণ স্মার্ট ওয়ার্ক করতে গেলেও তোমাকে আগে পরিশ্রমটা করতে হবে। তোমাকে আগে বুঝতে হবে যে কোনটা কিভাবে কতটুকু পড়তে হবে, কিভাবে গুছিয়ে নিতে হবে। তো এইটা যখন কেউ পাজলড হয়ে যায়, নিজে বুঝতে পারে না, তখনই আমরা কি করি, একজন মেন্টরের গাইড নিই, একজন টিচারের কাছে আমরা পড়ি। এইটুকুই হলো ব্যাপার। এবার এটাই বলার, আমি যতদিন ভিডিও করেছি আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করেছি আমার স্টুডেন্টদেরকেও যেভাবে গাইড করার, সেই সময়টা আমি দিতে পারি না, কারণ সবারই একটু সময়ের অভাব রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এটা বলে দিই ওভারঅল, যে কি করবে, কিভাবে এগোবে, কিভাবে প্রিপারেশন নেবে। তো এই জন্যই আজকে আমার এই ভিডিওটি, আমি এইভাবেই আমার স্টুডেন্টদেরকে পড়াই। এটাই বলার, যে স্টুডেন্টরা কত ভালো স্কোর করবে সেটা তাদের উপরও ডিপেন্ড করছে, আমার উপরও ডিপেন্ড করছে। শুধু তাদের উপরেই আমি সবটা ছেড়ে দিলাম সেটাও নয়, বা শুধু আমার উপরে সবটা তারা ছেড়ে দিল সেটাও নয়। যখন দুজনেই একসাথে একে অপরকে হেল্প করব, বা কোঅপারেট করব, ঠিকঠাকভাবে এগোবো, প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে চলবে, তখনই কিন্তু ভালো স্কোর হবে, ভালো র্যাঙ্ক হবে।
তো এটাই আমার বলার, প্রত্যেকে ভালো করে পড়ো, সবাই ভালো থেকো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও।